নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন ডিডি ত্রিপুরা আর ডিডি ত্রিপুরার বিশেষ হেলথ টক শো হ্যালো সুস্বাস্থ্যে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, যুগের সাথে তাল মিলিয়ে আমাদের দৈনন্দিন জীবনশৈলী পাল্টে যাচ্ছে, খাদ্যাভ্যাস পাল্টে যাচ্ছে, নিত্য নতুন অনেক রোগের নাম আমরা শুনছি যেগুলো জাঁকিয়ে বসছে মানুষের শরীরে। কিন্তু এমন অনেক রোগ আছে যেগুলো আগেও আমরা শুনতাম, এখনও শুনি। আগে হয়তো একটু কম শুনতাম, এখন একটু বেশি শুনি। যেমন ধরুন স্ট্রোক কিন্তু আগেও আমরা শুনতাম, কিন্তু আজকাল খুব বেশি শোনা যায়। একটা সমীক্ষা বলছে 2019 সালে আমাদের দেশে প্রায় 6,99,000-এর ওপর বেশি মানুষ স্ট্রোকে মৃত্যুবরণ করেন। আরেকটা সমীক্ষা বলছে প্রতি বছর গড়ে প্রায় ভারতবর্ষে 18 লক্ষ মানুষের স্ট্রোক হয়। কেন হয়? 29 অক্টোবর স্ট্রোক দিবস পালন করা হয়, বিশ্ব স্ট্রোক দিবস। কেন এই দিনটিকে স্ট্রোক দিবস পালন করা হয় আর স্ট্রোকের নানান দিক নিয়ে আলোচনা করার জন্য আজ আমাদের স্টুডিওতে যিনি এক্সপার্ট রয়েছেন, উনি রাজ্যের বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ, আপনাদের সবার পরিচিত ডক্টর অর্কদীপ চৌধুরী। নমস্কার স্যার। নমস্কার স্যার, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আর আজ আপনাকে পেয়েছি, আমরা অনেক কিছু জানবো আশা করি স্ট্রোক সম্পর্কে। প্রথমেই জানবো স্যার, স্ট্রোক দিবস 29 অক্টোবর বিশ্ব স্ট্রোক দিবস কেন পালন করা হয়? দেখুন, স্ট্রোক এই বিশেষ আমি রোগ বলবো না, এই অসুস্থতা, এইটা যে একটা মহামারী বা একটা খুব সিরিয়াস হেলথ ইস্যু হিসেবে আগামী দিনে একটা সমস্যা হয়ে দাঁড়াবে, সেটা আন্দাজ করেছিল বিশ্বের যে সবকটা উন্নত দেশে যারা স্ট্রোক রিলেটেড যে সমস্ত অর্গানাইজেশন বা সংস্থা ছিল, তারা সেটা আন্দাজ করেছিল। এবং ইউরোপিয়ান স্ট্রোক ফেডারেশন 1990 সালে এটা ধারণা করে যে আগামী দিনে স্ট্রোক একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয় হয়ে দাঁড়াবে, ওরা 10ই মে একটা স্ট্রোক ডে উদযাপন করা শুরু করলো ওরা। উদ্দেশ্য ছিল সবাইকে স্ট্রোক সম্পর্কে যতটা অ্যাভেলেবল নলেজ আছে সেটা কমন মানুষকে বুঝিয়ে, সাধারণ মানুষকে বুঝিয়ে স্ট্রোক সম্পর্কে সচেতন করে তোলা। কিন্তু একরকম বলতে গেলে ফান্ডের অভাবে সেটা ইউরোপিয়ান কান্ট্রির বাইরে কখনো বেরোতে পারেনি। 2004 সালে দুটো সংস্থা, ইন্টারন্যাশনাল স্ট্রোক সোসাইটি এবং ওয়ার্ল্ড স্ট্রোক ফেডারেশন, একত্রিত হয়ে তৈরি করলো ওয়ার্ল্ড স্ট্রোক অর্গানাইজেশন, যাকে আমরা এখন WHO বলে জানি। এবং 2004 সাল থেকে 29 অক্টোবর ওরা এই কাজটাই, ইউরোপিয়ান স্ট্রোক ফেডারেশনের কাজটাই গ্লোবালি করতে শুরু করলো, মানে বিশ্বব্যাপী করতে শুরু করলো। এবং তারিখটা 10 মে থেকে পাল্টে 29 অক্টোবর হয়ে গেল। তো এই বিশেষ দিনটায় ওরা যেটা করে, অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ওরা সাধারণ মানুষের মধ্যে স্ট্রোক সম্পর্কে যা জ্ঞান আছে সেটা সাধারণ মানুষের সহজ করে বোঝার মতো করে সেই জ্ঞান বিতরণ করে স্ট্রোক সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করবার একটা চেষ্টা করে। ওকে দর্শক বন্ধু, আপনাদের জানিয়ে রাখি আমরা স্ট্রোক নিয়ে আলোচনা করছি আজ। স্ট্রোক এমন একটা শারীরিক সমস্যা, স্যার সেটাকে রোগ বললেন না, শারীরিক সমস্যা বললেন, যেটা কখন কার জীবনে নেমে আসে আমরা কেউ বলতে পারি না, হঠাৎ করে আসে। কিন্তু তারপরও আমাদের সবার কিছু তথ্য জানা উচিত, কিছু নলেজ রাখা উচিত স্ট্রোক নিয়ে। স্ট্রোক হলে কি হতে পারে, স্ট্রোক হলে কারোর আমার পরিবারের মধ্যে আমরা কি করতে পারি, সেসব নানান বিষয় নিয়ে আলোচনা তো করবোই। পাশাপাশি আপনাদের যদি কোনো রকম কোনো তথ্য জানার থাকে বা স্ট্রোকের আগে পরের কোনো কিছু সমস্যা বা পরামর্শ আপনাদের ডাক্তারবাবুর নিতে লাগে, তাহলে সরাসরি কিন্তু আজ স্টুডিওতে ফোন করতে পারেন। আপনাদের টিভি স্ক্রিনে আমাদের ফোন নাম্বার রয়েছে 0381-237-4117 এবং 0381-237-4118। যে কোনো একটি ফোন নাম্বারে ফোন করে আপনারা কিন্তু আজ সরাসরি ডাক্তারবাবুর সাথে কথা বলতে পারেন, পরামর্শ নিতে পারেন। স্যার, প্রত্যেক বছরই বা আমরা দেখি যে কোনো দিবস যখন, যেমন ক্যান্সার দিবস বা স্ট্রোক দিবস পালন করা হয়, একটা বিশেষ থিমকে নিয়ে প্রতি বছর এগিয়ে যায়। তো আপনি বলছিলেন 2004-এ WHO শুরু করেছে বিশ্বব্যাপী এই ওয়ার্ল্ড স্ট্রোক দিবস, তো অলমোস্ট প্রায় 17-18 বছর হয়ে গেল। তো এই বছরের কি কোনো বিশেষ থিম রয়েছে, আর থাকলে কি? হ্যাঁ, এই বছরের থিম হচ্ছে প্রেশাস টাইম। এখন তো ইন্টারনেটের যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, তো ওরা এখন এটাকে বলছে এবার হ্যাশট্যাগ প্রেশাস টাইম। আচ্ছা, ট্যাগলাইনটা হচ্ছে মিনিটস ক্যান সেভ লাইফ। আচ্ছা, আসলে এই জায়গাটা আমাদের যদি বুঝতে হয় স্ট্রোক সম্পর্কে, দেখুন, যে কোনো রকম অসুস্থতায় সুস্থ হয়ে ওঠার জন্য বা যতটুকু সম্ভব সুস্থ হয়ে বাঁচার জন্য
রোগী এবং চিকিৎসক উভয়েরই কিন্তু একটা ভূমিকা পালন করবার থাকে। চিকিৎসকের ভূমিকাটা কিন্তু সেখানে একরকম ফিক্সড, বাঁধা ধরা, যে তাকে রোগটা নির্ণয় করতে হবে, তার চিকিৎসা করতে হবে এবং রোগীকে বোঝাতে হবে রোগ সম্পর্কে। সো টু ডায়াগনোজ, ট্রিট অ্যান্ড কাউন্সেল। কিন্তু রোগীর ভূমিকাটা কিন্তু টাইম টু টাইম ইন ডিফারেন্ট স্টেজেস অফ দ্য ডিজিজ সেটা কিন্তু চেঞ্জ হতে থাকে। এবার স্ট্রোকের মতো রোগে বা অসুস্থতায় যেটা আমি বললাম, রোগীর যেটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা সেটা হচ্ছে উপসর্গ যত তাড়াতাড়ি সম্ভব বুঝে নিয়ে চিকিৎসা ব্যবস্থা শরণাপন্ন হওয়া। এবার কেন স্ট্রোকের ক্ষেত্রে টাইমটা এত জরুরি, বা কেন এবার এই হ্যাশট্যাগ প্রেশাস টাইমের যে থিমটা আসছে সেটা বুঝতে যদি হয় আমাদেরকে, তাহলে দুটো জিনিস আমাদের বুঝতে হবে। একটা হচ্ছে আমাদের শরীরের প্রত্যেকটা কোষ, তার একটা ঊর্জা দরকার। তার কারণ বিভিন্ন রকম যেগুলিকে আমরা আয়ন্স বলি, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, বিভিন্ন রকম আয়ন্স এবং জল প্রত্যেকটা কোষের ভেতর থেকে বাইরে এবং বাইরে থেকে ভেতরে যাওয়া আসা করে। তো অনেকটা নৌকোয় যেরকম বা জাহাজে যেরকম একটা পাম্প লাগানো থাকে যেটা জলটাকে পাম্প করে বার করে দেয় যে জলটা লিক হচ্ছে, আমাদের প্রত্যেকটা সেল এরকম একটা পাম্প আছে। স্যার আমি একটু ফিরে আসবো, আপনি ইম্পর্টেন্ট একটা ডিসকাশন করছেন, একজন বন্ধু টেলিফোনে রয়েছেন, একটু দেখুন উনি কি জানতে চাইছেন। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ স্যার, বলছি রামপুর থেকে বাপ্পা কুর্মি বলছি। বাপ্পা কুর্মি, অনেকদিন পর, কেমন আছেন আর কি জানতে চাইছেন বাপ্পা বলুন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন স্যার? ভালো আছি আমরা, বলুন কি জানতে চাইছেন? স্যার বলছি যে স্ট্রোকের কি কোনো ভাগ আছে, এক নম্বর কথা। আচ্ছা, আর স্ট্রোক কোন বয়সে হয়, আর স্ট্রোক হলে আমরা বেশি কি করতে পারি? ঠিক, আমরা এইসব বিষয় নিয়ে আলোচনা করব বাপ্পা, আপনি সঙ্গে থাকুন, খুব সুন্দর প্রশ্ন করেছেন আপনি। তো স্যার আপনি যেটা বলছিলেন যে কোষের বাইরে ভেতরে যায়, তো আমাদের কোষ এরকম একটা জল সবসময় লিক করে এবং সেই জল এবং কিছু আয়ন্সকে ঠিকমতো শরীর মানে সেলের ভেতরে এবং বাইরে ঠিকমতো চলাচল করবার জন্য যে কটা পাম্প থাকে তাদের একটা ঊর্জা দরকার, যেটা আসে আমাদের গ্লুকোজ থেকে। এখন প্রত্যেকটা সেলে একটা ব্যাকআপ থাকে গ্লুকোজের, আচ্ছা, গ্লাইকোজেন তার আকারে ব্যাকআপটা থাকে, যাতে কিছু সময়ের জন্য যদি গ্লুকোজের সাপ্লাই বন্ধ হয়ে যায় তাহলে গ্লাইকোজেন থেকে সেই ঊর্জাটা সে ডিরাইভ করতে পারে। আচ্ছা, নিউরাল সেল বা ব্রেইনের যে সেল সেটাতে সেই গ্লাইকোজেনের ব্যাকআপটা থাকে না। আচ্ছা, যার কারণে রক্ত চলাচল যদি বন্ধ হয় তাহলে পর খুব তাড়াতাড়ি এই নিউরাল সেল বা ব্রেইনের কোষের যে কোষম মৃত্যু খুব তাড়াতাড়ি হয়। আচ্ছা, ইনফ্যাক্ট যদি রক্ত চলাচল একদম শূন্য হয়ে যায় তাহলে 4 থেকে 10 মিনিট লাগে সেলের মৃত্যু হতে। আচ্ছা, এবং সেটা যদি আরেকটু কম হয় তাহলে কিছু মিনিট থেকে কিছু ঘন্টা বা কিছু ঘন্টা থেকে কিছু দিন। আচ্ছা, তো যে কারণে ব্রেইনের ক্ষেত্রে আমাদের ধরে নিতে হবে যে একবার যদি রক্ত চলাচল বন্ধ হয়, যেটা আমাদের স্ট্রোকে বেসিক্যালি যে জিনিসটা হয়, হয় রক্ত চলাচল বন্ধ হয় বা কোথাও একটা রক্তের শিরা ফেটে গিয়ে সেখান থেকে রক্ত বেরিয়ে আশেপাশের জায়গাটাকে সে চেপে তার মধ্যে রক্ত চলাচল বন্ধ করে দেয় বা তার ঊর্জার যে অ্যাভেলেবিলিটি অফ এনার্জি সেটাকে আসা যাওয়াটা বন্ধ করে দেয়। তো এইরকম যখন একটা ঘটনা হয়, শরীরের আর 5টা সেল যেরকম সময় অবধি এইটাকে সহ্য করতে পারবে, ব্রেইন সেল সেটা সহ্য করতে পারে না। সুতরাং দ্য ফাস্টার ইউ অ্যাক্ট দ্য বেটার ইজ দি আউটকাম। এক নম্বর। 2 নম্বর হচ্ছে ব্রেইনের সেল বা কিডনির সেলে এই দুটো আমাদের এমন দুটো অঙ্গ যেগুলিতে রিজেনারেশন প্রসেস ঠিক হয় না। আচ্ছা, মানে আপনি ধরুন 1 লক্ষ সেল নিয়ে যদি জন্মান কিডনিতে, আমি উদাহরণস্বরূপ বললাম, তাহলে আপনি মৃত্যু অবধি কখনো 1 লক্ষ একটা সেল হবে না, তার চাইতে সংখ্যা কমবে। সুতরাং হোয়াট ইউ লুজ অ্যান্ড ইউ ডু নট ওয়ান্ট টু লুজ। আচ্ছা, তো স্ট্রোক যখন হয় তখন ইউজুয়ালি যেটা উনি এক্ষুনি প্রশ্নটা করলেন, এখানে আমি একটু বিভাগটা করে দিই। আমরা স্ট্রোক মূলত দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে হেমারেজিক স্ট্রোক, একটা হচ্ছে ইসচেমিক স্ট্রোক। ইসচেমিক স্ট্রোক হচ্ছে সেই ধরনের স্ট্রোক যেখানে কোনো একটা রক্তের শিরায় কিছু একটা বাধাপ্রাপ্তির ফলে ওই শিরাটা যেই অংশটাকে সেই সমস্ত নিউট্রিশন বা অক্সিজেন সাপ্লাই করছিল করতে পারছে না, যে কারণে ওই জায়গাটা কোষম মৃত্যু হচ্ছে। আর হেমারেজিক স্ট্রোক মানে কোনো একটা কারণে শিরার দেয়ালে কোনো একটা দুর্বলতা বা খুব রক্তচাপ বেড়ে যাওয়ার ফলে শিরাটা একটা জায়গায় ফেটে গিয়ে সেখানে রক্তক্ষরণ হলো, দ্য ব্লাড অ্যাক্টস অ্যাজ এ টিউমার, মানে বা এইভাবে বলা যেতে পারে সেটা একটা চাপ সৃষ্টি করে আশেপাশের সেলগুলির উপরে, যেখানে বেরিয়ে গেল আশেপাশে একটা চাপ সৃষ্টি করে, যেটাকে আমরা প্রেশার এফেক্ট বলি। ব্লাড ইটসেলফ ইজ টক্সিক টু দ্য ব্রেইন। ব্লাড নিউট্রিশন পৌঁছাচ্ছে ঠিক কথা, কিন্তু ব্লাড যখন খুলে ব্রেইনের টিস্যুর মধ্যে চলে আসে তখন তার একটা বিষক্রিয়া হয়, একটা ফ্রি রেডিক্যাল ড্যামেজ হয়। সেইটা আরেকটা কারণ, যে কারণে আশেপাশের সেলে একটা ডিজেনারেটিভ প্রসেস বা একটা মৃত্যুর প্রক্রিয়া শুরু হয়ে যায়। তো এনি কেস
আমরা যখন when we are faced with a situation, যখন এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয় যে ব্রেইন সেল অক্সিজেন এবং নিউট্রিশন পাচ্ছে না, তখন the action has to be taken very fast so that আমরা হয় প্রেশারটাকে রিলিভ করে দিই বা ওই অঞ্চলে যাতে রক্ত চলাচলটাকে আবার শুরু করা যায়। আচ্ছা, তো এই জন্যে খুব গুরুত্বপূর্ণ এই যে যত তাড়াতাড়ি সম্ভব টাইমটা বলা হচ্ছে ইজ আ প্রেশাস টাইম। এইটাই কারণ মূলত যে এবারের থিমে ওরা এই সময়টাকে এতটা গুরুত্ব দিচ্ছেন। ওকে, প্রেশাস টাইম। এবার থিমটা হচ্ছে প্রেশাস টাইম। ওকে, আমাদের দর্শক বন্ধু বাপ্পা কুর্মি যে ফোন করেছিলেন, উনি কত ধরনের স্ট্রোক জানতে চেয়েছিলেন স্যার, আর পাশাপাশি উনি জানতে চেয়েছেন স্ট্রোক কি কারণে হয় বেসিক্যালি। তো স্ট্রোকের যে কারণটা, মানে আমরা দেখি হঠাৎ করে স্ট্রোক হয়ে গেল, কার হলো সেটা বোঝাই যাচ্ছে না। উনি বলছিলেন যে কোন বয়সে বেশি হয় বা কিছু। তো বেসিক্যালি কাদের হবার মানে ঝুঁকিপূর্ণ রিস্ক জোনে কারা কারা রয়েছে এবং কি কারণে হয় স্ট্রোকটা? দেখুন, প্রথমে একটা জিনিস বুঝতে হবে যে স্ট্রোকের দুটো জিনিস খুব ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে এটা তো সবটাই রক্ত নিয়ে, তো রক্তের শিরা এবং রক্ত। তো রক্তের শিরা তার স্বাস্থ্য যখন বিঘ্নিত হয় বা রক্ত তার চলাচলের যে ফ্লুইডিটি সেটাতে যখন কোনো রকম ডিস্টারবেন্স হয় বা রক্ত একবার বেরোতে শুরু করলে তার জমাট বাঁধার যে প্রক্রিয়া সেটা যখন জায়গা থেকে সরে যায়, মানে হয় বেশি জমাট বাঁধছে বা জমাট একদমই বাঁধছে না, এই ধরনের সমস্যাগুলি হলেই মূলত স্ট্রোক হয়। এবার এইগুলি কি কি কারণে হয় সেগুলি আমাদের একবার জানতে হবে। সেগুলিকে আমরা বলি রিস্ক ফ্যাক্টরস। রিস্ক ফ্যাক্টর দু রকমের হয়। একটা হচ্ছে মডিফায়েবল রিস্ক ফ্যাক্টরস, মানে যেগুলির উপরে আমাদের একটা নিয়ন্ত্রণ আছে, আমাদের নিজেদের একটা নিয়ন্ত্রণ আছে, আমরা চাইলে সেগুলিকে মডিফাই করতে পারি এবং স্ট্রোকের রিস্ক কমাতে পারি। মডিফায়েবল রিস্ক ফ্যাক্টরের মধ্যে যেটা সর্বপ্রথম আসে সেটা হচ্ছে হাইপারটেনশন। হাইপারটেনশন itself may not be a very modifiable risk factor, আংশিকভাবে মডিফায়েবল, কিন্তু যখন হাইপারটেনশন একবার হয়ে যায় সেইটাকে মানে রক্তচাপটাকে নিয়ন্ত্রণে রাখা অনেকটাই কিন্তু রোগীর নিজের উপরে। সময় মতো ওষুধটা খাওয়া, টাইম টু টাইম ব্লাড প্রেশার চেক করা ইত্যাদি, এই সমস্ত জিনিস করে যদি প্রেশারটাকে নিয়ন্ত্রণে রাখা যায় তাহলে পরে স্ট্রোকের সম্ভাবনা কিন্তু কম থাকে। একইভাবে ডায়াবেটিস, সেইটাকে যদি সুগারের পরিমাণটাকে যদি নিয়ন্ত্রণে রাখা যায় সম্ভাবনা কম থাকে। এছাড়া অন্যান্য মডিফায়েবল রিস্ক ফ্যাক্টরের মধ্যে আছে যেমন নেশা, আপনি বলছিলেন নেশা সামগ্রীর কথা, টোব্যাকো ইউজ, আইদার স্মোকিং তো খুব বেশি করে স্ট্রোকের সম্ভাবনা বাড়ায়, বা অন্যভাবেও টোব্যাকো ইউজ, সেটাও একটা মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর। কোলেস্ট্রল বা ডিসলিপিডিমিয়া যেটাকে আমরা বলি, হাই ডেন্সিটি লাইপোপ্রোটিনস তার পরিমাণটা কমে যাওয়া এবং এলডিএল প্রোটিন তার পরিমাণটা বেড়ে যাওয়া, এগুলিও রিস্ক ফ্যাক্টরস যেগুলিকে মডিফাই করা যায়। এই সবগুলো স্যার আমাদের জীবনশৈলীর সাথে জড়িত এবং সবকটাই আমরা চাইলে নিয়ন্ত্রণ করতে পারি। এবার আনফর্চুনেটলি কিছু রিস্ক ফ্যাক্টরস আছে যেগুলি দে আর নট মডিফায়েবল রিস্ক ফ্যাক্টরস, এদের উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। কিছু আছে যেমন জেনেটিক্যালি হয়তো কিছু জিনগত কিছু সমস্যা আছে যেগুলির উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই, এগুলি কিছুই করবার নেই। আর কিছু আছে অন্যান্য রোগ হয়তো হয়েছে, সেইগুলির কারণে রক্তের যে কোয়াগুলেবিলিটি যেটাকে আমরা বলি, অর্থাৎ রক্ত কতটা ভালো জমাট বাঁধছে, প্রয়োজনের অতিরিক্ত জমাট বাঁধছে কি প্রয়োজন চাইতে কম বাঁধছে, সেইগুলি অল্টার্ড হয় সেই সমস্ত রোগে। তখন যখন স্ট্রোক হয় সেগুলি ঠিক আমাদের নিয়ন্ত্রণে থাকে না। আচ্ছা, ওকে স্যার, এখানে স্ট্রোকের আপনি বলছিলেন দু ধরনের আছে, হ্যামারেজ একটা, ইসকেমিক একটা, কিন্তু ঘটনা হচ্ছে আমরা যখন শুনি নর্মালি অনেক সময় ডাক্তারবাবুরা বলেন বা আমরাও বলি যে মাইল্ড স্ট্রোক হয়েছে, সিরিয়াস স্ট্রোক হয়েছে বা সাইলেন্ট স্ট্রোক হয়েছে। এই ক্যাটাগরিগুলো কি স্যার, মানে এগুলো কি ধরনের স্ট্রোক? আপনি ধরে নিন একটা নদী, তার বেশ কয়েকটা শাখা প্রশাখা আছে। ওকে, আচ্ছা, এইবারে ধরে নিন ব্রহ্মপুত্রের কথা বলছি। ব্রহ্মপুত্র মানসরোবর থেকে তৈরি হচ্ছে, তার উৎস মানসরোবর। সেইখানে যদি কেউ একটা বাদ দিয়ে দেয়, ঠিক যেমন চায়না দেওয়ার চেষ্টা করছে, তাহলে ব্রহ্মপুত্র যে সমস্ত অঞ্চলকে সে ইরিগেশন করছে সবটাই কিন্তু একেবারে চলে গেল, কোনো ওয়াটার সাপ্লাই পাবে না। এইবারে ধরে নিন ব্রহ্মপুত্র থেকে বেরোয়া কোনো একটা শাখা প্রশাখা যদি আটকে যায়, তাহলে শুধু ওই শাখাটা যে অঞ্চলটাকে সাপ্লাই করছে সে কিন্তু জল পেল না, বাকি সবটা জায়গা ঠিক রইল। তো আমাদের ব্রেইনে যে ব্লাড সাপ্লাই হয় সেটাও এরকম মূলত দুটো মেজর আর্টারি থেকে ব্লাড সাপ্লাই যায়, আমরা ওটাকে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি বলি। সেখান থেকে আমি আসবো স্যার এই ব্যাপারটায়। আরেকজন বন্ধু আছেন, একটু দেখি টেলিফোনে। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বলছি। আচ্ছা, কে বলছেন আর কি জানতে চাইছেন বলুন। আমি গত সপ্তাহের মধ্যে
এই তোমার ক্যান্সার সম্বন্ধে আলোচনা করলো, সেটা শুনলাম। হুম হুম উনি বললো যে অটল বিহারী বাজপেয়ীর কি বা হসপিটাল নাকি তোমার ওই ত্রিপুরাতে আছে, হ্যাঁ হ্যাঁ। আর চিকিৎসা কতদূর হয়, আমি দর্শক বন্ধু তাহলে আপনাকে বলে হয়। আমি বলে দিচ্ছি দর্শক বন্ধু আপনাকে। আর অটল বিহারী বাজপেয়ী রিজিনাল ক্যান্সার সেন্টার সম্পর্কে গত সপ্তাহে আমরা অনুষ্ঠান করেছিলাম। সেদিন মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ছিলেন অনুষ্ঠানে, অনেক কিছু বলেছেন। আরও বিস্তারিত আপনারা আগামী সপ্তাহে বৃহস্পতিবার দিন একই সময় 8টার সময় পুরো হসপিটালটাকে আপনারা দেখতে পারবেন ডিডি ত্রিপুরার পর্দায়। সেখানে কি কি ফ্যাসিলিটি আছে, কি কি সুযোগ সুবিধা আপনারা পাবেন, কিভাবে চিকিৎসা হয়, কিভাবে রেডিওথেরাপি বলুন, কেমোথেরাপি বলুন বা সার্জিক্যাল কাজ হয়, সব কিছু আপনারা দেখবেন ডিডি ত্রিপুরার পর্দায়। মনে রাখবেন আগামী বৃহস্পতিবার ঠিক রাত 8টায়, সেদিন বিস্তারিত জানতে পারবেন। আজ আমরা স্ট্রোক নিয়ে কথা বলছি, কারণ 29শে অক্টোবর বিশ্ব স্ট্রোক দিবস, এবং স্ট্রোকের নানান দিক নিয়ে আজ আমাদের সঙ্গে আলোচনা করছেন ডক্টর অর্কদীপ চৌধুরী। স্যার, আপনি বলছিলেন দুটো মেইন আর্টারি দিয়ে সাপ্লাই হচ্ছে, তারপর তারা শাখা প্রশাখায় বিভক্ত হয়। এবার মেইন আর্টারিটা বা তার খুব কাছাকাছি যদি কোথাও অবস্ট্রাকশন হয়, তাহলে একটা বড় জায়গা নিয়ে স্ট্রোকটা হবে। আচ্ছা দ্যাট ক্যান বি কল্ড অ্যাজ আ মেজর স্ট্রোক। আচ্ছা। আর যত আপনি ওপরের দিকে যাবেন, যত ছোট শাখা বা প্রশাখা এফেক্টেড হবে, তত ছোট এরিয়া অফ দ্য ব্রেন উইল বি এফেক্টেড। ওকে। খুব ছোট স্ট্রোক হলে আমরা এটাকে বলি ল্যাকুনার ইনফার্ক্ট। উপসর্গ অত্যন্ত কম, হয়তো সিটি স্ক্যান করলো বা এমআরআই করলো, খুব ছোট্ট করে একটা স্ট্রোক দেখা গেল। উপসর্গ অনুযায়ী হয়তো একটা হাত হয়তো একটু প্যারালাইসিস হলো, বা হয়তো একটা পা প্যারালাইসিস হলো, হয়তো তার কথা বলায় কোনো রকম একটা অসুবিধা হলো রোগীর, চোখে দেখায় কোনো রকম অসুবিধা হলো, বা হয়তো সেরকম কোনো উপসর্গই হলো না। সেগুলিকে সাধারণত কথ্য ভাষায় রোগী বা তার পরিজনদের বোঝানোর জন্য আমরা মাইল্ড স্ট্রোক বলে থাকি। আর যখন খুব বড় জায়গা নিয়ে যখন স্ট্রোকটা হয়, যখন দেখা গেল একদিকটা পুরো অবশ হয়ে গেছে, হয়তো চোখে দেখতে অসুবিধা হচ্ছে, হয়তো কথা বুঝতে পারছেন না, বলতে পারছেন না, মুখের একদিকটাও অবশ হয়ে গেছে, রোগী হয়তো তার কনসিয়াসনেস বা চেতনা হারিয়েছে, শ্বাস প্রশ্বাসে অসুবিধা হচ্ছে, এই ধরনের যখন খুব গুরুতর উপসর্গ নিয়ে একটা স্ট্রোক যখন উপস্থিত হয়, তখন আমরা এগুলিকে সিভিয়ার স্ট্রোক, মেজর বা সিভিয়ার স্ট্রোক। স্যার, এখানে তাহলে এই যে আপনি বলছেন যে উপসর্গ হয় বিভিন্ন, কিন্তু স্ট্রোক আমরা জানি হঠাৎ করে হয়, কিন্তু স্ট্রোক হবার আগে কোনো ধরনের কোনো ওয়ার্নিংস কি শরীর দেয় না? মানে কোনো রকম লক্ষণ কি বোঝা যায় না? দেখুন, স্ট্রোক এমন একটা জিনিস যেটাকে আমি যদি বলি ওয়ার্নিং, বাই দ্য টাইম ইউ গেট দ্য ওয়ার্নিং ইউ হ্যাভ অলরেডি হ্যাড দ্য স্ট্রোক। এটাই হচ্ছে আসলে মূল সমস্যা। এই বিশ্ব স্ট্রোক সংস্থা বা ওয়ার্ল্ড স্ট্রোক অর্গানাইজেশন যার কথা বলছিলাম, ওরা যেই নিমোনিক বা যেই শর্ট ফর্মটাকে ব্যবহার করে সাধারণ মানুষকে বোঝাবার জন্য, এবং খুব সহজে বোঝানো, সেটা হচ্ছে ফাস্ট। ইংরেজি শব্দ ফাস্ট, FAST। F স্ট্যান্ডস ফর ফেশিয়াল উইকনেস, মানে চেহারার মানে মুখের কোনো একটা দিক আপনার অবশ লাগছে বা ঝিনঝিন করছে, একদিকে চোখ আপনার বন্ধ করতে অসুবিধা হচ্ছে, বা আপনি মুখে জল নিয়ে কুলকুচি করছেন, দেখছেন একদিক দিয়ে জলটা বেরিয়ে যাচ্ছে, বা আপনার সামনে যিনি বসে আছেন তিনি দেখছেন আপনার মুখটা একটু বেঁকিয়ে যাচ্ছে, ফেশিয়াল উইকনেস। তারপরে আসে এ ফর আর্ম উইকনেস। সেটা যে কোনো পরিমাণে আর্ম উইকনেস হতে পারে, হয়তো শুধু আপনার আঙুলের মাথাগুলোটা ঝিনঝিন করছে, বা একটা গোটা হাত ঝিনঝিন করছে, বা হাত এবং পা ঝিনঝিন করছে, আর্ম উইকনেস। তারপরে সে এস স্ট্যান্ডস ফর স্পিচ ডিস্টারবেন্স। বিভিন্ন রকম স্পিচ ডিস্টারবেন্স হয়। একটা ডিস্টারবেন্স এরকম হয়, এগুলি বোঝা খুব সহজ এবং এগুলি উপসর্গ বোঝাও খুব সহজ। একটা হচ্ছে আপনি রোগীর সাথে কথা বলছেন, হয়তো আত্মীয় পরিজন যিনি আছেন উনি রোগীর সাথে কথা বলছেন, রোগীকে কি বলছেন রোগী বুঝতে পারছে না, কিন্তু রোগী নিজের সমস্ত কথাই বলতে পারছে, নিজে থেকে বলছে, কিন্তু তাকে কি বলা হচ্ছে সে বুঝতে পারছে না। এটা একরকম স্পিচ ডিস্টারবেন্স। আবার তাকে যখন কিছু বলা হচ্ছে উনি বুঝতে পাচ্ছেন, কিন্তু উনি উত্তর দিতে পারছেন না। ওনাকে বললেন আপনি চোখ বন্ধ করতে, চোখ বন্ধ করছেন, হাত তুলতে বললেন, যেদিকটা সুস্থ আছে হাতটা তুললেন, কিন্তু যখন ওনাকে জিজ্ঞেস করলেন আপনার কি নাম বা আপনি আপনার বাড়ি কোথায়, বলতে পারছেন না রোগী, সাধারণ প্রশ্ন বলতে পারছেন না, কারণ উনি বুঝতে পাচ্ছেন কিন্তু উনি স্পিচটা প্রডিউস করতে পারছেন না। কারণ আমাদের ব্রেনে দুটো আলাদা আলাদা জায়গা থাকে, একটা যেটা কথাটা শোনার পর সেটাকে বোঝে, আর একটা যেটা দিয়ে কথাটা বলা হয়। তো যখন বোঝার অংশটা চলে যায় তখন রোগী কিছুই বোঝে না, নিজের থেকে প্রলাপ বকে। আর একটা যখন কথা বলার অংশটায় যখন স্ট্রোক হয় তখন উনি বোঝেন সবকিছু কিন্তু কথাটা বলতে পারেন না। বা একটা হতে পারে উনি শুনছেন সব, বুঝছেন, বলতেও পারছেন, কিন্তু কথাটা মুখে বাজছে, যেটা আমরা বলি মুখে কথা লাগছে, যেটাকে আমরা বলি ডিসআর্থ্রিয়া। আগেটাকে বলি আমরা ডিসফেশিয়া, এটাকে বলি ডিসআর্থ্রিয়া। মেডিকেলটা আমরা না বুঝলেও চলবে। ডিসআর্থ্রিয়া যেটা হয়, উনি সব শুনছেন, বুঝছেন, কিন্তু কথাটা বলতে পারছেন না, কারণ কথাটা মুখে কথাটা বাজছে, অস্পষ্ট আসছে, সেটা স্পিচ ডিস্টারবেন্স। এগুলি
স্ট্রোকের উপসর্গ এগুলি হয়েছে মানে কিন্তু একটা স্ট্রোক অলরেডি হ্যাজ স্টার্টেড। স্যার আপনি FAS বললেন হ্যাঁ, কি? টি হচ্ছে টাইম। আচ্ছা, এই FAS যখন পাওয়া গেল তখন টি বিকামস আ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর, খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে যায় সময়টা। আচ্ছা, তখন একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখা গেছে যে অনেক সময় এই টাইমটা খুব প্রলংড হয়ে যায় এই ভেবে যে অনেক সময় রোগী বা তার পরিজন ভাবে স্ট্রোক তো হয়ে গেছে, এখন হাসপাতালে নিয়েও কি হবে, স্ট্রোকের তো চিকিৎসা হয় না। আচ্ছা, এই ভুল ধারণাটা থেকেও কিন্তু অনেক সময় দেরি হয়ে যায়, সময়টা বেড়ে যায়। এবং সেটাই যেন না হয় সেই জন্যেই ওই এইবারের থিম যেটা ওরা রেখেছে যে প্রেশাস টাইম, যে প্রত্যেকটা মিনিট জরুরি। আপনি যত তাড়াতাড়ি পৌঁছচ্ছেন, আপনার চিকিৎসা যত তাড়াতাড়ি শুরু হচ্ছে, আপনার সেরে উঠবার সম্ভাবনাটা তত বেড়ে যাচ্ছে। ওকে, আরেকজন বন্ধু আমাদের সঙ্গে আছেন টেলিফোনে এই মুহূর্তে। হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মেঘালয় চূড়া থেকে বলছি। মেঘালয় তুরা থেকে? হ্যাঁ, মেঘালয় তুরা থেকে কে বলছেন বন্ধু, আর কি জানতে চাইছেন বলুন? আমি প্রবীণ মারা বলছি। প্রবীণ বাবু বলুন, কি জানতে চাইছেন? আমি জানতে চাচ্ছি, মানে আমার স্ত্রী ফার্স্টে ব্লাড প্রেশার হয়েছিল না, হ্যাঁ, ব্লাড প্রেশার হওয়ার পরে এই ওষুধপত্রকে মোটামুটি নিয়ন্ত্রণে আসছিল, কিন্তু বর্তমান ওনার ওই ব্লাড প্রেশার কিছু কমার পরে বিষ বেদনা। ব্লাড প্রেশার কমার পরে কি ব্যথা হচ্ছে? এই ধরেন এই হাঁটুতে বিষ, তারপরে পায়ের মাংসপেশি বিষ, আচ্ছা, হ্যাঁ কোমর বিষ ইত্যাদি বিষ বেদনা চলে আসে বর্তমান। ওকে প্রবীণ বাবু, আপনার ওয়াইফের, আপনার স্ত্রীর বয়স কত? বয়স 43-এর মতো হবে। 43-এর মতো হবে। স্যার আর কিছু জানবেন ওনার কাছে, কিছু জানার আছে এটার সঙ্গে related কিছু? না, উনি বোধহয় যেটা বলতে চাইছেন, আমি তাহলে উনি সঙ্গে থাকুক, আপনি সঙ্গে থাকুন প্রবীণ বাবু, টিভিতে দেখুন ডাক্তারবাবু কি বলছেন, টিভিতে দেখুন। প্রবীণবাবু যে ধরনের ব্যথার কথা বলছেন সেটা প্রেশারের সাথে খুব একটা সম্পর্ক আছে বলে মনে হয় না। আচ্ছা, প্রেশার ওনার একটা সমস্যা আছে, সেটা একটা সমস্যা। আলাদা করে যেই সমস্যাটা হচ্ছে সেটা কিছুটা বয়সজনিত, কিছুটা হয়তো ওনার অস্টিওআর্থ্রাইটিসের প্রবলেম আছে, আর মাসল ক্র্যাম্প যেটা হচ্ছে দুদিকেই হচ্ছে, একদিকে তো আলাদা করে নয়, দুর্বলতাও নেই, শুধু ব্যথা হচ্ছে। ওটা প্রেশারের সাথে আলাদা করে কোনো সম্পর্ক নেই। এরকম মানে উনি হয়তো ভাবছেন যে প্রেশার ওষুধ খাওয়াটার পর এটা হচ্ছে বলছেন। এটা অনেকেই ভাবেন, হ্যাঁ প্রেশার ওষুধ খাওয়ার পরে, বা হয়তো প্রেশার থেকেই হয়তো এই সমস্ত সমস্যা হচ্ছে, আনরিলেটেড সমস্যা। হ্যাঁ ওটাও সমস্যা, ডেফিনেটলি সমস্যা, কারণ এটা কোয়ালিটি অফ লাইফ কে হ্যাম্পার করে বা সুস্থতা বিঘ্নিত করে। তো সেইটার জন্য আলাদা চিকিৎসা আছে, কিন্তু এইটার জন্য এখনো স্ট্রোক ভাববার কোনো কারণ তাহলে উনি নেই। কি একজন অর্থোপেডিক ডাক্তারবাবুর সঙ্গে দেখা করবেন? মেডিসিন বিশেষজ্ঞের সাথে দেখা করতে পারে, অর্থোপেডিক্স বিশেষজ্ঞের সাথে দেখা করতে। প্রবীণবাবু শুনলেন ডাক্তারবাবু কি বললেন। প্রেশারের সঙ্গে এটার আপনার মিসেসের যে হাঁটুতে ব্যথা হচ্ছে বা পায়ে ব্যথা হচ্ছে, মাসেল ক্র্যাম্প হচ্ছে, এগুলো সমস্যা নয়, এটা হয় না সাধারণত প্রেশার থেকে বা প্রেশারের ওষুধ থেকে। তবু আপনি ওষুধ থেকে একটা জিনিস হতে পারে, আমাদের যে ডায়ুরেটিক্স বলে এক ধরনের আমরা প্রেশার ওষুধ দিই, সেইটা থেকে মাঝে মধ্যে কিন্তু ওই সোডিয়াম বা পটাশিয়ামের পরিমাণটা রক্তে একটু ওঠানামা করে, তার থেকে মাঝে মধ্যে মাসেল ক্র্যাম্প হতে পারে। তো সেটা তখনই বোঝা যাবে ওনার স্ত্রী কি প্রেশার ওষুধ খান সেটা জানতে পারলে। ওকে, আপনি যে ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ নিয়েছিলেন, যিনি ওষুধ দিয়েছিলেন, ওনার সঙ্গে আরেকবার দেখা করুন, একজন মেডিসিন বিশেষজ্ঞর সঙ্গে দেখা করুন, নয়তো একজন অর্থোপেডিক ডাক্তারবাবুর সঙ্গে দেখা করুন। সমস্যাটা বেশি গাঢ় নয়, অল্পতে সেরে যাবে। তো স্যার আপনি বলছিলেন ফাস্টের কথা, টাইমটা সেখানে প্রেশিয়াস। এবার কথা হচ্ছে যে আমরা অনেক সময় পরিবারের মানুষরাই বিশাল একটা ভূমিকা রাখে, বা ওই মুহূর্তে যিনি স্ট্রোক করছেন ওনার আশেপাশে যে আছে, পরিবারের না লোক হতে পারে, অফিস কলিগ হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে। তো আমরা কি করে বুঝবো যে একজন কেউ হঠাৎ স্ট্রোকের শিকার হয়েছে, আর সেই স্ট্রোকটার সিভিয়ারিটি আমরা কি করে বুঝবো স্যার? দেখুন, একটা তো হচ্ছে স্ট্রোক যখন শুরু হয় তখন প্রথম তো বোঝেন যিনি, যার স্ট্রোক হচ্ছে উনি বুঝতে পারেন। যদি শুধুমাত্র কিছু উইকনেস বা দুর্বলতা হয়, বা যেটা এই অবশ হয়ে যাওয়া একটা দিক, হয়তো কথা বলতে একটু অসুবিধা হচ্ছে, এগুলি সাধারণত উনি কমপ্লেন করেন। ইফ হি ইজ ফরচুনেট এনাফ, যদি সৌভাগ্যবান হন, উনি যদি ভালো করে অ্যাটেনশন দেন যে ওনার এই সমস্যাগুলি হচ্ছে, উনি কমপ্লেন করবেন। কমপ্লেন করলে আশেপাশে যারা আছে তাদের কর্তব্য হচ্ছে ওনাকে তুলে হাসপাতালে নিয়ে যাওয়া।
একদম direct একদম প্রথম ডাইরেক্ট হাসপাতালে। প্রথম হাসপাতালে, আর কোনো এটা কিছু নাও হতে পারে। দেখুন, স্ট্রোকের মতো নিউরোলজিক্যাল ডেফিসিট বা যে দুর্বলতা, অবশ এগুলি অন্যান্য কয়েকটা ঘটনাতেও হয়, যেমন কনভালশন, যেমন মাইগ্রেন শুনলে অনেকে মনে করেন একদম ছিঁড়ে যাওয়ার মতো মাথা ব্যথা, কিন্তু এককেফালজিক মাইগ্রেন বলেও একটা জিনিস আছে, বিশেষত 60-65 বছরের ঊর্ধ্বে যাদের বয়স, তাদের মাথা ব্যথা ছাড়াও মাইগ্রেন হয় এবং দেখতে অনেকটা স্ট্রোকের মতো লাগে। স্যার আমি একটু ফিরে আসবো এই ব্যাপারটা, আরেকজন বন্ধু একটু অপেক্ষা করছেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? স্যার নমস্কার। বলুন। হ্যালো স্যার, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মধ্য থেকে স্যার। হ্যাঁ বলুন, কি জানতে চাইছেন? আমি পুলিশ জমাতিয়া। হ্যাঁ কুলে বাবু বলুন, কি জানতে চাইছেন? স্যার আমার হাত দিন করে আর পা তো পুরোটা, আচ্ছা, হাত পা ঝিমঝিম করে, ওকে। আর কোমরে একটু ব্যথা হয়। আচ্ছা জমাতে বাবু, আপনি প্রথমে আগে আপনার বয়সটা বলুন, আর দ্বিতীয় বলুন যে এই সমস্যাটা কখন হয়, দিনের কোন সময় হয়, রাতে হয়, দিনে হয়, বা সারাদিনই হচ্ছে, কখন হয়? আমার 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 বয়স 55। 55। আর এই সমস্যাগুলো কখন হয় আপনার? আমার সবসময় স্যার সবসময় হয়। স্যার কিছু জানবেন না আপনি? আপনার কি দিনরাত 24 ঘন্টা। একদিকেই হাত পা ঝিমঝিম করে, না দুদিকে হাত পা ঝিমঝিম করে? দুদিকেই? দুদিকে ওই মাঝে মধ্যে এদিকে এদিকে সব দিকে। সব দিকেই করে। আপনি বলেন কোমরে ব্যথা আছে, ঘাড়েও কি ব্যথা আছে? হ্যাঁ হ্যাঁ স্যার, ঘাড়েও ব্যথা আছে। আপনি কি কাজ করেন? আমি শুধু ব্যবসা করি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপনাকে বলবো এই অবস্থায়, আপনি সঙ্গে থাকুন জমাতে বাবু, আপনি সঙ্গে থাকুন, টিভিতে শুনুন ডাক্তারবাবু কি বলছেন। হ্যাঁ আমি আপনাকে বলবো এই অবস্থায় আপনি আপনার কাছে যে হাসপাতাল আছেন সেখানে গিয়ে একজন মেডিসিন বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করুন। আপনার শরীরে ভিটামিন B12 এর মাত্রা, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি জিনিসের মাত্রাটা একবার উনি পরীক্ষা করে দেখবেন, এবং প্রয়োজন হলে উনি ঘাড় এবং কোমরের একটা MRI করে দেখবেন সেখানে কোথাও স্পন্ডালাইটিসের জন্য কোথাও কোনো স্নায়ু তার উপরে হাড়ের চাপ পড়ছে কিনা, সেটার থেকে অনেক সময় এরকম অসুবিধা সমস্যা হতে হয়ে পারে, থাকে। নার্ভের সমস্যা হতে পারে, অর্থনৈতিক সমস্যা হতে পারে। ওকে স্যার, আপনি যেটা বলছিলেন যে আশেপাশে যদি কেউ থাকে যিনি বুঝবেন, একটা তো হলো যেটা বললাম যে খুব সাটল চেঞ্জেস হচ্ছে, যার যিনি অসুবিধা যার হচ্ছে উনি বললেন যে আমার এরকম অসুবিধা হচ্ছে, আপনি নিয়ে গেলেন। আরেকটা হতে পারে যে আপনি ধরুন আপনি সামনাসামনি বসে আছি, কথা বলছি, স্যার আপনি বলছিলেন যে 65 বছরের উপর যে মাইগ্রেনের সমস্যাটা যেটা হ্যাঁ বলছিলেন, ওইটা হতে পারে। 65 বছরের উপর অনেক সময় মাইগ্রেনে মাথা ব্যথা হয় না, মাথা ব্যথা ছাড়া অনেক সময় দেখলে মনে হবে স্ট্রোক। আচ্ছা, তো কথাটা হচ্ছে যখনই এরকম কোনো একটা নিউরোলজিক্যাল সাইন দেখা যাবে, উপসর্গ দেখা যাবে যে কোথাও একটা কেউ হয়তো উঠে দাঁড়াতে চাইলেন, পড়ে যাচ্ছেন, পারছেন না, হাঁটার ভঙ্গিটা হয়তো হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল, হয়তো ডান দিকে বা বাঁ দিকে হাত দিয়ে কিছু একটা ধরতে চাইছিলেন, হয়তো স্বাভাবিক কাজ, উনি সবসময় হয়তো এরকম একটা কিছু একটা প্লেট নিতে যাচ্ছেন, ধরতে পারছেন না, প্লেটটা হাত থেকে পড়ে যাচ্ছে, কথাটা একটু অসংলগ্ন বলছেন, কথাটা মুখে লাগছে, বা দেখতে পাচ্ছেন না, বাঁদিকে চোখের বাঁদিকে যে জিনিসগুলি আছে সেগুলি দেখতে পাচ্ছেন না, হয়তো তার সাথে তার গা লেগে যাচ্ছে কোথাও, বা একদিক থেকে কথা বলছে কিছু বুঝতে পারছেন না, অন্য দিক থেকে কথা বলছে বুঝতে পারছেন, যেটাকে আমরা হেমিনেগ্লেক্ট বলি। আসলে স্ট্রোকের এরকম অসংখ্য উপসর্গ আছে, আচ্ছা, কিন্তু এইগুলি যদি কোনো রকম অস্বাভাবিকতা হিসেবে যদি কেউ আইডেন্টিফাই করতে পারে বা বুঝতে পারে যে ইনি সামনে বসেছিলেন, এতক্ষণ আমার সাথে ঠিক করে কথা বলছিলেন, হঠাৎ আমার করে চোখে এরকম চোখ রেখে কথা বলছিলেন, সব ঠিক ছিলেন, এখন দেখছেন ওর মুখটা একটু বেঁকিয়ে যাচ্ছে, ওনার হয়তো কথাটা একটু অসংলগ্ন হচ্ছে, উনি হাত দিয়ে কাজ করতে পারছেন না, বা উঠে দাঁড়ালে উনি একদিকে পড়ে যেতে চাইছেন, এই সমস্ত জিনিস যদি বোঝা যায় তাহলে একটা আন্দাজ করতে হবে যে সামনের ব্যক্তি অলরেডি একটা স্ট্রোক হয়ে গেছে, দেরি না করে ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া উচিত। ওকে। এইটা হচ্ছে যদি ধরে নিলাম মোটামুটি একটা উপসর্গ হলো যেটা সামনে দেখা যাচ্ছে। খুব সিভিয়ার যে স্ট্রোকগুলি হয়, যেমন হেমারেজিক স্ট্রোক হলো অনেকটা জায়গা নিয়ে, বা ইনফার্ক্টই হলো, ধরুন ইসচেমিক স্ট্রোক যেটাকে বলছি, রক্ত চলাচল বন্ধ হয়, খুব বড় একটা জায়গা নিয়ে হলো, সেসব ক্ষেত্রে রোগী সাধারণত তার সেন্স বা চেতনা হারিয়ে ফেলে, অনেক সময় কনভালশন হয়, সেগুলি তো দেখলে বোঝাই যায় যে সামথিং সিরিয়াসলি রং উইথ দ্য পেশেন্ট। তখন স্ট্রোক হলো কি মায়োকার্ডিয়াল ইনফার্কশন হলো কি হার্টে একটা এরিথমিয়া হলো, সেটা তখন আর বিবেচ্য বিষয় নয়, তখন তো এমনিই হসপিটালে নিয়ে যাবেন। ওকে স্যার, এখানেই এই যে হসপিটালে নিয়ে যাওয়ার কথা থেকে বলছি, বলা হয় যে প্রথম 1 ঘন্টা খুব ইম্পর্টেন্ট, সো পরিবারের মানুষদের এই 1 ঘন্টা কি মানে শুধু মানে হাসপাতালে নিয়ে যাওয়া, তার আগে কি কিছু করার আছে কিনা? যদি সত্যি কথা বলতে কি বাড়িতে স্ট্রোকের কোনো রকম কিছু করবার ওদের নেই, কিছু থাকে না,
একটা শুধু জিনিস মাথায় রাখতে হয় যে চোখের সামনে যদি দেখছে যে কনভালশন হচ্ছে বা দাঁড়াতে পারছে না ঠিক মতো, ইউ হ্যাভ টু গিভ সাপোর্ট টু দ্য পেশেন্ট, আচ্ছা যাতে পড়ে গিয়ে হেড ইঞ্জুরি বা অন্য কোনো রকমের চোট বা অন্য কোনো আঘাত সমস্যা উনি না হয়। যাতে না পান। আর কনভালশন যদি হয় তাহলে যেরকম সাধারণত বলা হয় যে ওই যেগুলি আমাদের গ্রামের দিকটায় প্র্যাকটিস আছে যে কিছু একটা কাপড় শোকানো বা কিছু চামচ মুখের মধ্যে দিয়ে দেওয়া, এটা সেটা করা, এগুলি না করে ইউ শুড ইমিডিয়েটলি সিক মেডিকেল অ্যাটেনশন। অনেক সময় বলা হয় স্যার যে পেশেন্ট হয়তো শুনছে, আপনি কথা বলতে থাকুন, ওনাকে জাগিয়ে রাখুন, উনি হয়তো কিছু বলতে পারছেন না, এটা কতটুকু লজিক্যাল? মানে এটা জাগিয়ে রাখার ব্যাপারটাতে খুব একটা বেশি পার্থক্য কিছু হয় না, বিকজ দ্য প্রসেস ইজ গোয়িং অন ইনসাইড। ওকে, তো যেটা হচ্ছে অলরেডি প্রসেস, সেটা হতেই থাকবে। কথা বলতে থাকলে একটা জিনিস যেটা বোঝা যায় সেটা হচ্ছে পরে চিকিৎসকদের এটা বুঝতে সুবিধা হয় যে ওভার হোয়াট পিরিয়ড অফ টাইম দ্য স্ট্রোক হ্যাজ ডেভেলপড। আচ্ছা এমন হতে পারে যে উনি হেঁটে আসছিলেন, হঠাৎ করে উনি হাত পা ভেঙে এক সাইডে পড়ে গেছেন, তারপর থেকে উনি কোনো কথা বলতে পারছেন না। আচ্ছা একটা হতে পারে হ্যাঁ উনি প্রথম দিকে একটু কথাটা মুখে লাগছিল, হাসপাতালে আস্তে আস্তে দেখলাম একদমই কথা বন্ধ হয়ে গেছে। আচ্ছা তো প্রথমটা হচ্ছে কি, যেটাই হয়েছে একসাথে হয়ে গেছে, একবারে হয়ে গেছে, তাহলে চিকিৎসকরা একটা আন্দাজ করতে পারেন যে দিস ক্যান বি অ্যান ইসচেমিক স্ট্রোক। আচ্ছা আর যদি বলে যে না শুরুর দিকটা একটু মাথা ব্যথা হচ্ছিল, একটু দুর্বলতা ছিল, হাসপাতালে আস্তে আস্তে বাকিটা হয়েছে, তাহলে একটা ইঙ্গিত থাকে যে দিস কুড বি হ্যামারেজিক স্ট্রোক। কিন্তু আলটিমেটলি আমাদের এমআরআই বা সিটি স্ক্যান করা ছাড়া খুব একটা কিছু। আমি আসছি ব্যাপারটা নিয়ে স্যার, কিভাবে আপনারা কি চিকিৎসা করেন। আরেকজন বন্ধু টেলিফোনে আছেন, একটু দেখে নিই। হ্যালো, বলুন স্যার। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আপনার থেকে বলছি, ঝাড়খণ্ড স্টেট থেকে। ঝাড়খণ্ড থেকে বলছেন, কে বলছেন বন্ধু, আর কি জানতে চাইছেন বলুন। আপনার মাথায় নিয়ে বলছি স্যার। আপনার কথাগুলো একটু কেটে কেটে আসছে, মাথা ব্যথা হচ্ছে আমরা বুঝতে পারছি। বলুন কি জানতে চাইছেন মাথা ব্যথা? মাথা ব্যথা মানে মাথাটা ঘুরায়। মাথা ঘুরায়? আপনারই হয় সমস্যাটা? 35 থেকে 37 বছর। আর সারাদিনই ঘোরাচ্ছে নাকি হঠাৎ হঠাৎ করে হয় এটা সমস্যাটা? হ্যালো, হ্যাঁ বলুন বলুন। মাথার ভিতরে মাথার ভিতরে যেন কিছু চলছে মতো লাগছে, আর ওই কিছু চলাটা কানের দিকে লাগছে, কানের ভিতরে কিছু চলছে লাগছে। আচ্ছা আচ্ছা, এটা কি আপনার সারাদিনই হতে থাকে নাকি দিনের কোনো একটা বিশেষ সময় হয়? না, যখন তখনই লাগে। যখন তখনই। স্যার কিছু জানবেন ওনার কাছে, ওনারই উনি সমস্যা? ওনার সমস্যার সমাধান নিজেই বলে দিয়েছেন। ওনার খুব সম্ভবত কানের আপনি সমস্যা। আপনি সঙ্গে থাকুন দর্শক বন্ধু, শুনুন ডাক্তারবাবু কি বলছেন, টিভিতে শুনুন এবার। আপনি মাথায় ঘুরে বলছেন, মাথা কানে ঘোরে ব্যথা। এবং কানের ভেতরে ওনার একটা সমস্যা হয়। মাথা ঘোরানোর একটা মূল কারণ হচ্ছে আমাদের ইনার ইয়ার বা কানের একদম ভেতরের অংশে কিছু নার্ভ ফাইবার, তাদের অ্যাবনর্মাল ফায়ারিং ইত্যাদি হয়। বৈজ্ঞানিকভাবে বুঝিয়ে বললে একটু জটিল, কিন্তু কানের সমস্যা থেকে মাথা ঘোরায়, সেটা একটা খুব কানের সমস্যাটা মাথা ঘোরাবার একটা খুব ইম্পর্টেন্ট কারণ। তো ওনার হয়তো ওইটাই হচ্ছে। ওনার একজন ইএনটি বিশেষজ্ঞ দেখালে হয়তো ওনার সাহায্য হবে। ওকে দর্শক বন্ধু, একজন ইএনটি বিশেষজ্ঞের সঙ্গে আপনার পরামর্শ করতে হবে। কানের সমস্যা থেকে হয়তো কোনো কিছু হচ্ছে আপনার, মাথা ঘোরানো আর যেটা বলছেন কান থেকেও হয়। আরেকজন বন্ধু আছেন টেলিফোন লাইনে আমাদের সঙ্গে, দেখি কে আছেন। হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি স্যার কল্যাণপুর থেকে স্যার প্রমোদ দাস বলতেছি। প্রমোদ দাস, কল্যাণপুর। ওকে দাসবাবু বলুন, কি জানতে চাইছেন? আমি বলতেছিলাম যে স্ট্রোকের ব্যাপারে, মানে স্যারের সঙ্গে একটু কথা হ্যাঁ যে স্যার যে স্ট্রোকের ব্যাপারে। বলুন বলুন। 10 জুলাই মানে স্ট্রোক করেছিল। আচ্ছা, 2020। হুম তো স্ট্রোক করার পর থেকে মানে কথা তার একদম পুরালি বন্ধ। কানের মধ্যে অনেক সময় একটা সমস্যা হয়, মানে একদম শব্দ করতে থাকে, যেমন সাইনাসাইটিসের মধ্যে সমস্যা থাকে। তার আর ডান সাইডে একদম পুরো কাটার মধ্যে ব্যথা হয়। তো এই সমস্যাটা কথা কিন্তু বন্ধ হয়েছে, তাকে আর কথা বলতে পারবে কি না, ওটা শুনবে তার সাথে একটু আমি বুঝতে পারি। ঠিক আছে, তার আচ্ছা কি বুঝায় যে ওই পেশেন্ট কথা বলতে পারবে কি না।
ঠিক দাসবাবু, আপনি বলুন, যার কথা বলছেন আপনি, যিনি স্ট্রোক করেছেন, ওনার বয়স কত? 40 বছর বয়স। আচ্ছা কম স্যার, বয়সে স্ট্রোক করেছে। আচ্ছা, 2020 সালের জুলাই মাসের 10 তারিখ বলেছেন ওনার স্ট্রোক হয়েছে। ওকে ওকে, আপনি সঙ্গে থাকুন স্যার। হ্যাঁ, দেখুন দাসবাবু, প্রথমত যেটা জানা প্রয়োজন সেটা হচ্ছে ওনার যে স্ট্রোকটা হয়েছিল সেটা ব্রেনের কোন জায়গায় স্ট্রোক হয়েছিল, এবং ওনার যে কথা না বলতে পারাটা সেটা কি ধরনের কথা না বলতে পারা, কারণ কথা না বলতে পারারও বেশ কয়েক রকম ভাগ আছে। সেইটা যদি রোগীকে সামনাসামনি দেখা যায় এবং অ্যাসেসমেন্ট করা যায় তাহলে বলা যেতে পারে যে ওনার মূল সমস্যাটা কোথায় কথা বলার, উনি কি কথাটা প্রডিউস করতে পারছেন না কথাটা বলতে চাইছেন কিন্তু কোনো একটা বাধাপ্রাপ্ত হচ্ছেন কোনো একটা কারণে। যে আমরা বাংলায় যেটাকে বলি 5টা বর্গ আছে, কণ্ঠবর্ণ, ওষ্ঠবর্ণ, তালব্যবর্ণ, যেটা বলি কারণ মধ্যে মুখের এক একটা বিভিন্ন অংশকে ছুঁয়ে তারপরে আওয়াজটা হয়। তো সেইটার অসুবিধার জন্য কি কথা বলতে পারছেন না, সেইটা একবার জানা দরকার। তৃতীয়ত যেটা জানতে হবে যে ওনার 2020 সালের 10ই জুলাই স্ট্রোক হওয়ার পরে 2021 সালের এখন অক্টোবর মাসের 28 তারিখ, এই প্রায় 1 বছর 4 মাস সময় ওনার স্পিচ থেরাপি বা রিহ্যাবিলিটেশন প্রোগ্রামটা কতটা এফেক্টিভলি হয়েছে, কিছুটা হয়েছে কিনা না একদমই হয়নি, সেইটা জানতে হবে। সেইটা ওভারঅল অ্যাসেসমেন্ট করার পরে বলা যাবে উনি আদৌ বলতে পারেন কিনা। একটা যেটা উনি বলছেন একদিকে খুব ব্যথা করে, কানে একটা শোঁ করে শব্দ হয়। আমাদের মেডিকেল সায়েন্সে একটা টার্ম আছে থ্যালামিক পেইন সিনড্রোম বলে। থ্যালামাস ব্রেনের একটা অংশ, ওইখানটায় যখন মাঝে মধ্যে স্ট্রোক হয় তখন একদিকে একটা খুব নয়িং বা আমরা যেটাকে বলি খুব বিরক্তিকর একটা আওয়াজ বা ব্যথা হতে থাকে সবসময়। তো সেইটা যদি হয়ে থাকে তাহলে ইট হ্যাজ টু বি ডেল্ট উইথ সেপারেটলি। তো সেটা সামনাসামনি অ্যাসেসমেন্ট করলে বোঝা যাবে। তাহলে এটা ভালো করে পরীক্ষা নিরীক্ষার ব্যাপার রয়েছে দাসবাবু, ভালো করে দেখে উনি বলতে পারবেন যে ওনার কথা বলাটা কত তাড়াতাড়ি সম্ভব হবে। আরেকজন বন্ধু আছেন টেলিফোন লাইনে আমাদের সঙ্গে। হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি চন্দন নামক আপনারা কাঞ্চনপুর থেকে বলছি। কাঞ্চনপুর থেকে চন্দনবাবু বলুন, কি জানতে চাইছেন? আমি ধরেন মাসখানেক আগে ভ্যাকসিন দিয়েছিলাম। আচ্ছা। কিন্তু হয়ে গেছে, কিন্তু ওই বাম দিকে দিয়েছিলাম যে ইলেকশন এখন দেখা করে। আচ্ছা, চন্দনবাবু আপনার বয়সটা কত বলুন? 52 বছর। 52 বছর। আপনি কোভিড ভ্যাকসিনের কথা বলছেন? 1 মাস আগে দিয়েছেন, আপনার দ্বিতীয় ডোজের সময় হয়ে গেছে, বাদিকে এখনো ব্যথা করে, তাই তো? 2 ডোজ হয়ে গেছে, বাদিকে ব্যথা করে এখনো, যেখানে ইনজেকশন দিয়েছিলেন। ওকে স্যার, কিছু জানবেন ওনাকে? স্যার বিশেষ করে কিছু জানার নেই, ইনজেকশন থেকে আপনি সঙ্গে থাকুন, চন্দনবাবুর সঙ্গে থাকুন। ইনজেকশনটা দেওয়ার পরে যদি মাসেলে কোনো রকম ইনফেকশন যদি হয়ে থাকে বা সাবকিউটেনাস টিস্যু মানে চামড়ার নিচে যদি কোনো ইনফেকশন হয়ে থাকে তাহলে অনেক সময় একটু ব্যথা থাকে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ইনজেকশনের ব্যথার কারণে যদি কেউ ভয়ে হাড়টাকে ব্যবহার না করে কিছু সময় স্টিফ হয়ে যায়, সেটার থেকে অনেক সময় একটু ব্যথা করে। তখন কিছু করলেই মনে হয় ব্যথা হচ্ছে, সেটা ওই একরকম একটু দেখে নিতে। এটা কি ওনাকে কিছু করার আছে কিছু নাকি একবার একটু উনি পাশে যে হাসপাতাল আছে কাছে, যেটা কাঞ্চনপুর হসপিটালে গিয়ে একবার ফিজিশিয়ান বা একজন সার্জনকে একটু দেখিয়ে নিন। যদি কোনো ইনফেকশন না থাকে তাহলে একজন ফিজিওথেরাপিস্টকে দেখিয়ে একটু এক্সারসাইজ ইত্যাদি করে নিলে আমার মনে হয় ওনার ব্যথায় অনেকটাই উপশম হয়ে যাবে। চন্দনবাবু শুনলেন ডাক্তারবাবু কি বললেন? এবার দেখি কে আছেন টেলিফোনে আমাদের সঙ্গে। হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার স্যার। নমস্কার, আমি বিহার থেকে বলছি স্যার। বিহার থেকে? বিহার থেকে বলছি স্যার। হ্যাঁ, কে বলছেন আর কে কোথা থেকে বলছেন বিহারের, আর কে বলছেন, কি জানতে চাইছেন বলুন? আমার নাম মোহাম্মদ সিরাজ হোসেন আছে। আচ্ছা, হ্যাঁ বলুন। আমার গলার আওয়াজ একটু বুঝতে পারছেন? গলার আওয়াজটা একটু ভারী লাগছে মনে হচ্ছে। ভারী জীবনে আজ প্রায় 10 বছর গলার আওয়াজটা আমার মানে বেরোচ্ছে না আর কি। হাত দিলে আওয়াজ বেরিয়ে যাচ্ছে আর আওয়াজ বেরোচ্ছে না, মনে হচ্ছে খুব কষ্ট করে কথা বলছেন। আচ্ছা দর্শক বন্ধু, আপনার বয়সটা কত আগে বলুন? আমার বয়স প্রায় 70। 70?
হ্যাঁ 72 আচ্ছা 70 বছর। আপনার 10 বছর ধরে গলার এই অবস্থা, শরীরে অন্য কোনো সমস্যা নেই তো আর? এবং তো আমার মানে দুটো মারা আছে মানে খোঁজা ভালো নেই খোঁজা হালকা হুম, ওকে, এটাই আপনার সমস্যা, গলার এটাই সমস্যা। হ্যাঁ হ্যাঁ ওকে স্যার, কিছু জানবেন? উনি কি ধূমপান করেন বা আপনি, করতেন আগে? ধূমপান বা তামাক কি? আমি মাত্র একমাত্র আমি শুধু খৈনি খাই খৈনি খান, ওকে ঠিক আছে, ঠিক আছে, ওকে। ঠিক আছে। দর্শক বন্ধু, আপনি সঙ্গে থাকুন, টিভিতে দেখুন ডাক্তারবাবু কি বলছেন। স্যার 10 বছর ইজ এ লং টাইম। 10 বছর ইজ এ লং টাইম। গলার এই অবস্থা 10 বছর ধরে যদি থিওরিটিক্যালি বলতে গেলে 10 বছর ধরে এটা যদি হয়ে থাকে তাহলে এটা ক্যান্সার তো নয়। 10 বছরে এটা অনেকটাই অ্যাডভান্স করে যেত। তবুও একবার ইএনটি ডাক্তারবাবুদের দেখিয়ে, যেটাকে আমরা বলি ইনডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপি বা ডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপি, ক্যামেরা দিয়ে যেখানটা থেকে ভয়েসটা তৈরি হয়, আমাদের যে ভোকাল কর্ডস, সেইটা একবার দেখে নেওয়া দরকার। কথা বলার সময় সেগুলি প্রয়োজন মতো মুভ করছে কিনা দেখে নেওয়া দরকার। যদি দেখা যায় মুভ করছে না, তখন একটা স্টাডি করা যেতে পারে, ব্রেন স্টেম এমআরআই করে দেখা যেতে পারে যে যে নার্ভগুলি ওই অঞ্চলটাকে সাপ্লাই করে, সেই জায়গাটা ঠিক মতো আছে কিনা। কোন একটা জায়গায় বাধাপ্রাপ্ত হচ্ছে না, অ্যাকচুয়ালি অনেক সময় বাধাপ্রাপ্ত হয় না ঠিক। আমাদের যে ভোকাল কর্ডস আছে এরা ঠিকমতো খুলে বা বন্ধ হয়ে হাওয়ার যে পরিমাণটা সেটাকে রেগুলেট করে তারপরে আওয়াজটা তৈরি করে। সেটা যখন ঠিকমতো হয় না, বিকজ অফ সাম উইকনেস ইন দ্য নার্ভ, রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ বলি, সেটার জন্য যখন হয় না, তখন অনেক সময় এরকম কথাটা বলতে এক্সট্রা এফোর্ট দিতে হয়। কারণ অল্প পরিমাণ, ব্যাপারটা অনেকটা বাগানে জল দেওয়ার মতো। আপনার জলের স্পিড যখন বেশি থাকে না, পাইপের মাথাটাকে চেপে ধরে জল দেন, তো একই রকম ভাবে ভোকাল কর্ডসগুলি নিজেদের মধ্যে কাছে এসে হাওয়ার পরিমাণটা রেগুলেট করে। ওরা যখন কাছে আসতে পারে না, যখন খুব খুলে থাকে, তখন হাওয়াটা বেশি বেরোয়, ভোকাল কর্ডগুলি ভাইব্রেট করতে পারে না ঠিক মতো, তখন এক্সট্রা এফোর্ট দিতে হয় টু মেক দেম ভাইব্রেট এন্ড প্রডিউস দ্য সাউন্ড। তো লোকালি কি সমস্যা আছে সেটা একবার ওই ডাইরেক্ট ভিজুয়ালাইজেশন করে দেখে নিলে। আপনি একজন ইএনটি বিশেষজ্ঞ, মতলব সেখানে ওনার সঙ্গে পরামর্শ নিয়ে কি করা যেতে পারে সেটা বিস্তারিত আলোচনা করতে হবে। আরেকজন বন্ধু আছেন আমাদের সঙ্গে টেলিফোনে এই মুহূর্তে। হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি আমি বলছি। খোয়াই থেকে কে বলছেন বন্ধু, আর কি জানতে চাইছেন বলুন। আমি বলছি, মানে আমার নাম সুব্রত দাস। হ্যাঁ সব বয়স 42, বলুন। হ্যাঁ, আমার মানে 10 বছর ধরে প্রেশার ট্যাবলেট খাই। আচ্ছা, ওকে। হ্যাঁ, এখন নরমাল আছে। ওষুধ খেয়ে তো? হ্যাঁ, আচ্ছা, নরমাল আছে। আর আমার মানে কখন কি ওষুধ খাও না, কখন না খাওয়া। আচ্ছা, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন সুব্রত বাবু, আপনি সঙ্গে থাকুন। স্যার এই প্রশ্নটা অনেকেরই মাথায় থাকে, অনেকেই জানেন আজকাল, তবু আরেকবার যদি আপনি একটু ডিসক্রাইব করেন প্রেশারের ব্যাপারে। হ্যাঁ, ওনার প্রেশারের ওষুধ খেয়ে যেতে হবে। যদি প্রেশারের ওষুধ খেয়ে ওনার প্রেশার স্বাভাবিক থাকে তাহলে খুব ভালো। প্রেশারের ওষুধ ওনার খেয়ে যেতে হবে। তবে এইখানে ওনার এই ফোনটা আসাতে আমার একটা খুব ইম্পর্টেন্ট জিনিস মনে হয়েছে। প্রেশার, আমরা যেহেতু স্ট্রোক নিয়ে কথা বলছি, প্রেশার নিয়ে কথা না বললেই নয়। আসলে প্রেশার মাপার যে ব্যাপারটা, শৈলীটা, সেটা বিগত 1 বা 2 দশকে অনেকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি হসপিটালে গেলাম, আউটডোর ডাক্তারবাবুকে প্রেশারটা দেখালাম, প্রেশারটা বললো ঠিক আছে বা বেশি আছে, ঠিক থাকলে আগের ওষুধ চললো, বেশি হলে একটু ওষুধটা অ্যাডজাস্ট করে দেওয়া হলো। আমি বাড়ি চলে এলাম, সেই প্রেশার ওষুধটা খাচ্ছি, আবার 1 মাস পরে মনে হলো আরেকবার গিয়ে দেখিয়ে আসি, বা 2 মাস পরে মনে হলো দেখি। ওভাবে প্রেশার মাপা হয় না এখন। প্রেশার ইজ আ ডাইনামিক প্রসেস ইন দ্য বডি। আপনার শরীরে এক এক মুহূর্তে প্রেশার এক এক রকম থাকে। যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রাত্রিরে ঘুমানোর সময় আপনার প্রেশারটা কত থাকে, এবং সেটা বলে দেবে আপনার ভবিষ্যতে স্ট্রোক হওয়ার সম্ভাবনা কতটুকু। নর্মালি আপনি যখন রাত্রেবেলা শুয়ে থাকেন, when your body is in a state of rest and relaxation, যখন বিশ্রামে থাকেন, আপনার প্রেশারটা কমে যাওয়া উচিত। যেটুকু কমা উচিত সেটুকু যদি না কমে তাহলে, বা একেবারেই না কমে, তাহলে আমরা এই সিচুয়েশনটাকে বলি নন ডিপার। ডিপার হচ্ছেন একজন স্বাভাবিক মানুষ, ডিপ করছে প্রেশারটা ঘুমানোর সময়, ডিপার সাধারণ মানুষ। কিন্তু প্রয়োজন মতো ডিপ করলো না, বা একদমই ডিপ করলো না, নন ডিপার। বা রাত্রিবেলা ঘুমন্ত অবস্থায় প্রেশারটা বেড়ে গেল, রিভার্স ডিপার। নন ডিপার এবং রিভার্স ডিপারদের কিন্তু ভবিষ্যতে 1 নম্বর স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি থাকে, স্ট্রোক পরবর্তী সময়ে কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে 6 সপ্তাহে এবং 6 মাস পরে
6 সপ্তাহ এবং 6 মাস, এটা এই কারণে বলা হয় কারণ বেশিরভাগ পরীক্ষা 6 সপ্তাহ বা 6 মাস এরকম একটা টাইম ধরে করা হয়। মানে মোট কথা স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি এবং স্বল্প মেয়াদী সমস্যা এবং দীর্ঘমেয়াদী সমস্যা দুটোই হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাহলে এবারে স্বভাবত প্রশ্ন আসে, রাত্রিরে 3টের সময় আপনার প্রেশার কে মাপবে? সেইটার জন্য যেই টেকনোলজিটা এখন অ্যাভেলেবেল আছে, খুব সাধারণ ব্যাপার, সেটাকে আমরা বলি অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং। আচ্ছা, অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং খুব সোজা জিনিস। সেটাতে একটা প্রেশারের যন্ত্র আপনার হাতে বাঁধা থাকে, যেরকম নর্মাল প্রেশারের যন্ত্র বাঁধা থাকে। স্যার আমি এই ব্যাপারটা কি করে করে, এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। আমি এটা আসছি, আরেকজন বন্ধু আছেন টেলিফোন, একটু দেখে নি। হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। পশ্চিম মেদিনীপুর থেকে কে বলছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। আপনি? আমার নাম সুকুমার মাইতি। সুকুমার বাবু বলুন, কি জানতে চাইছেন? আমার বছর 7 আগে স্ট্রোক হয়ে গেছিল। আচ্ছা, হ্যাঁ, স্ট্রোকটা কিরকম, আমি রাত্রে খেয়ে দিয়েছিলাম, তারপরে বাইরে যাবো বলে বেরিয়ে পড়েছিলাম, আচ্ছা পিছন দিকে পড়ে গেছি। আচ্ছা বুঝতে পারছেন? আচ্ছা সেই পড়ে গেছি, তারপরে আচ্ছা। সুকুমার বাবু, আপনি এখন কি জানতে চাইছেন? আর স্ট্রোক তো আপনার 7 বছর আগে হয়েছিল, আর এই মুহূর্তে আপনার বয়স কত সেটা বলুন আমাদের। হ্যালো হ্যালো, সুকুমার বাবুর খুব সম্ভবত নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, আপনার কথাগুলো আসছে না। আপনি ফোনে আছেন বুঝতে পারছি। ওকে, চলুন না স্যার, বলছিলাম যেটা অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং। আর প্রেশারের যন্ত্র বাঁধা থাকে, কোমরে বেল্ট দিয়ে একটা ছোট্ট মোটর থাকে, আচ্ছা সেটা প্রতি 5 মিনিট 10 মিনিট অন্তর একবার করে প্রেশারটা মাপতে থাকে। ওকে, একবার বেঁধে দিলে 24 ঘন্টায় সে 5-10 মিনিট অন্তর প্রেশারটা মেপে গেল। তারপরে যন্ত্রটা খুলে নিয়ে একটা ট্রেসিং করা হয়, 24 আওয়ার্সের ট্রেসিং। ওকে, এবং সেইটা দেখে বোঝা যায় যে একটা মানুষ নিহত প্রেশার ওষুধ খাচ্ছেন, একবেলা খাচ্ছেন অথবা দুবেলা খাচ্ছেন বা খাচ্ছেন না, তার ডায়ুরিনাল ভেরিয়েশন, মানে একদিনে 24 ঘন্টায় তার প্রেশারটা কিভাবে ভ্যারি করছে সেটা দেখে নিতে হয়। ইনফ্যাক্ট আমাদের হাসপাতালে, ত্রিপুরা মেডিকেল কলেজে ডক্টর দেবপ্রসাদ চক্রবর্তী এবং ডক্টর সোনালী ভৌমিক দুজনের একটা থিসিস আছে এটার উপরে। এটা খুব অল্প দিনের মধ্যেই হয়তো পাবলিকেশন হবে। আমরা খুব ইন্টারেস্টিং ডেটা পেয়েছিলাম থিসিসটার মধ্যে। যারা নন ডিপার বা রিভার্স ডিপার ছিল আমাদের এখানকার লোকাল পপুলেশনে, এদের মধ্যে স্ট্রোক পরবর্তী 6 সপ্তাহ পরে জটিলতা এবং 6 মাস পরে জটিলতার পরিমাণ কিন্তু অনেক বেশি ছিল। এটা আমরা একটা স্কেল করি, র্যাঙ্কিন স্কেল বলে, মডিফাইড র্যাঙ্কিন স্কেল, ওটাতে পয়েন্টস থাকে। এবং দেখা গেছে যাদের নন ডিপার বা রিভার্স ডিপার যারা ছিল, যাদের প্রেশার কম ছিল না রাত্রিবেলা বা যাদের প্রেশার রাত্রিবেলা বেড়ে যাচ্ছিল, তাদের প্রায় বেশিরভাগ লোকেরই র্যাঙ্কিন স্কেলের সংখ্যাটা 6-এর ওপরে ছিল এবং আউটকাম ওয়াজ নট ভেরি গুড। মানে 6 মাসের মধ্যেই মানে একটা কোনো দুর্ঘটনা ঘটে যাওয়া বা ধরুন কোয়ালিটি অফ লাইফ বা ডিসেবিলিটির যে পরিমাণটা, কারণ স্ট্রোকের পরে মূল সমস্যাটা কি হয় আমাদের যেটা বুঝতে হবে, যে স্ট্রোকের পরে যদি মৃত্যু হয়ে যায় তাহলে তো খুব দুর্ভাগ্যজনক, কিন্তু যদি একজন মানুষ বেঁচে যান, তার জীবনশৈলী কীরকমভাবে পরিবর্তন হয়, তার পারিবারিক প্রত্যেকটা ব্যক্তির জীবনশৈলী কিভাবে পরিবর্তন, সেটা বিরাট বড় ফ্যাক্টর। তো উনি বেঁচে থাকার পরে কতটা সুস্থ হয়ে বেঁচে আছেন, কতটা ইন্ডিপেন্ডেন্টলি বাঁচতে পারছেন। যে মানুষটা হেঁটে চলে বেড়াচ্ছে, আজকে সকালবেলাটা স্ট্রোক হলো, দেখা গেল পুরো নির্ভরশীল হয়ে গেলেন কারোর উপরে। তো এই নির্ভরশীলতাটা কতটা, সেইটা কিন্তু বলে দেয় আমাদের এই এবিপিএম, একটা আন্দাজ আমাদের দিয়ে দেয়। আপনি শুরুতে আমাকে একটা প্রশ্ন করছিলেন যে এমন কোনো উপসর্গ কি আছে যেটা দেখে আমরা বলতে পারি যে উনি একটা স্ট্রোক প্রবণ ব্যক্তি বা ওনার স্ট্রোক হওয়ার প্রবণতাটা কম। সঠিকভাবে সেরকম কিছু নেই, কিন্তু যদি এবিপিএম করা হয় এবং ব্লাড প্রেশারকে সেইভাবে মনিটর করা হয়, তাহলে কিন্তু অনেকটাই কিন্তু একটা আন্দাজ করা যেতে পারে। ইনফ্যাক্ট এই জন্য আমরা রোগীদেরও বলে থাকি এখন যে আপনারা যেমন প্রেশারের ওষুধ খাচ্ছেন, সাথে কিন্তু আপনারা একটা প্রেশারের যন্ত্র কিনে নিন এবং এভাবে প্রেশারটা মাপবেন, চার্ট করে রাখবেন কাগজে। 1 সপ্তাহ পরে যখন দেখাতে আসবেন আপনার সেই চার্টটা আমরা দেখব। স্যার এই ব্যাপারটা আমি একটু জানবো, এবিপিএম আপনি এটা কি করে করা যাবে এবং কোথায় পাওয়া যাবে, কিন্তু তার আগে আরেকজন বন্ধু আমাদের সঙ্গে আছেন, খুব বেশি সময়ও নেই আমাদের। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি উদয়পুর গন্ডাছড়া থেকে বলছি। উদয়পুর গন্ডাছড়া থেকে কে বলছেন আর কি জানতে চাইছেন বলুন? আমার নাম সন্তোষ দাস। হ্যাঁ দাসবাবু বলুন, কি জানতে চাইছেন? আমি যখন চলাফেরা থাকি তখন
আমার আমি পেশায় ঘুরাচ্ছি। মাথা ঘোরায়, ওকে। দাসবাবু আপনার বয়সটা কত? আমার বয়স হ্যালো, হ্যালো স্যার, আমার বয়স 52। 52 বছর বয়স, ওকে। আপনার চলাফেরার মধ্যে মাঝে মধ্যে মাথা ঘোরায়, আর কি সমস্যা হয়? না স্যার, এমনি আমার কোনো সমস্যা নেই। হুম। এমনি আমি সুস্থ আছি। এই মাথাটাই ওকে স্যার, কিছু জানবেন ওনার কাছে? উনি কি প্রেশারের ওষুধ কিছু খান? প্রেশারের কোনো ওষুধ খান? প্রেসারের ওষুধ তো আমি এখনো খাইনি। প্রেশার মাপিয়েছিলেন আপনি, চেক করিয়েছিলেন কখনো এর মধ্যে? না স্যার, এর মধ্যে তো আমি মাথায়। ওকে, দাসবাবু আপনি সঙ্গে থাকুন, ডাক্তারবাবু বলছেন। স্যার, এই যে মাথা ঘোরানোর ব্যাপারটা অনেক ইটস এ ভেরি কমন কজ, অনেকেরই মাথা ঘুরিয়ে ওঠে, কেউ মাঝে মধ্যে কেউ একটু বেশি হয়। স্ট্রোকটা যেরকম একটা বিশাল ব্যাপার, বিরাট ব্যাপার, অনেক কিছু জানার আছে। মাথা ঘোরানোর ব্যাপারটা অত্যন্ত জটিল এবং একটা বিরাট বড় এরিয়া, অনেক কিছু থেকে অনেক কিছু থেকে হতে পারে, সো মেনি কজেস, অনেক কারণ আছে। কমনলি যদি আমরা ধরি সাধারণ মানুষের মধ্যে, একটা হয় কানের সমস্যা থেকে, কিছুক্ষণ আগে একজন দর্শক বন্ধু ফোন করেছিলেন, সেইটা থেকে হয়। সার্ভাইকাল স্পন্ডিলাইসিস থেকে মাথা ঘোরায়, প্রেশার ওঠানামা করা, সেটা থেকে মাথা ঘোরায়। তো এরকম অসংখ্য কারণ আছে মাথা ঘোরাবার। দুর্বলতা থেকে মাথা ঘোরায়। তো মাথা ঘোরানোটা বেসিক্যালি একটা ম্যাটার অফ পারসেপশন, এটা একটা সাবজেক্টিভ ফিলিং। আপনি যেটাকে মাথা ঘোরানো বলছেন, আমি সেটাকে নাও বলতে পারি, বা আমি সেটাকে আরো বেশি বললাম, আপনি সেটাকে একটু কম বললেন। তো এক্স্যাক্টলি কিরকম মাথা ঘোরানোটা হচ্ছে, হাঁটাচলা করলেই হচ্ছে নাকি কোনো পার্টিকুলার পোশ্চারে হচ্ছে, সেইটা যাচাই করা দরকার। কানের একটা থরো পরীক্ষা করা দরকার, অডিওমেট্রি। এমআরআই, যেটা ব্রেন স্টেমের এমআরআই, সেটা করা দরকার। এর মধ্যে থেকে যদি কোনো সম্ভাব্য কারণ বেরিয়ে আসে, তাহলে তার চিকিৎসা করা যেতে পারে। যদি না বের হয়, তাহলে আরও হায়ার লেভেল অফ এক্সামিনেশন আছে, যেখানে মাথা ঘোরানোটাকে সাবজেক্টিভ, অর্থাৎ মানে আপনার আমার মধ্যে পার্থক্যটা এলিমিনেট করবার জন্য কিছু পরীক্ষা করা হয়, আসলে কতটা মাথা ঘোরাচ্ছে সেইটা দেখার জন্য কিছু হায়ার লেভেল অফ ইনভেস্টিগেশনস আছে, সেগুলি করে দেখতে হয়। তবে ইন জেনারেল কমন কজেস ফার্স্ট, ট্রিটমেন্ট করে ওষুধ দিয়ে দেখা যেতে পারে মাথা ঘোরানোটা কমছে কিনা। প্রেশারটা দেখা দরকার, হিমোগ্লোবিনের পরিমাণটা দেখা দরকার, অন্য কোনো দুর্বলতার কারণ আছে কিনা সেটা দেখা দরকার। দাসবাবু শুনলেন, তাহলে আপনার একজন মেডিসিন বিশেষজ্ঞের সঙ্গে কিন্তু এই মুহূর্তে পরামর্শ করা উচিত। আগে জানতে হবে, ডায়াগনোসিস করতে হবে আপনার মাথাটা কিসের থেকে ঘোরাচ্ছে, আর তারপর এটা এই সমস্যার সমাধান হয়ে যাবে। আরেকজন বন্ধু আছেন টেলিফোনে। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হুগলি থেকে। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। হুগলি থেকে বলছি। হ্যাঁ, হুগলি থেকে কে বলছেন বন্ধু, আর কি জানতে চাইছেন বলুন। বলছি মাথা ঘোরা মাথা ঘোরানো, ওকে। হ্যাঁ হ্যাঁ বলুন, আপনার নিজের হয় সমস্যা? হ্যাঁ। আচ্ছা, কখন কখন হয় মাথা ঘোরানোটা, আর আপনার বয়সটা কত বলুন। বলছি মাথা ঘুরতে পারছি। দর্শক বন্ধু, আপনার বয়স কত? আমার 28 বছর। 28 বছর? 28 বছর বয়স। ওকে, আপনি সঙ্গে থাকুন দর্শক বন্ধু। দর্শক বন্ধুরা, টিভির সামনে দাঁড়িয়ে কথা বললে আপনি কথা শুনবেন না, আমরাও কথা বুঝে উঠতে পারি না। তার জন্য আমরা বলি যে টিভি সেট থেকে একটু দূরে চলে তারপর ফোনটা করুন। ওকে, 28 বছর বয়স, মাথা ঘোরানোর সেম, আমরা এই ব্যাপার নিয়ে আলোচনা করছিলাম। স্যার, আপনি যেটা বলছিলেন যে তো মাথা ঘোরানোর জন্য আমরা একজন মেডিসিন বিশেষজ্ঞের সঙ্গে দেখা করব। উনি আগে দেখবেন কিসের থেকে মাথা ঘোরাচ্ছে। অনেকগুলো সমস্যা থেকে ডাক্তারবাবু বলছিলেন, শরীরে অনেকগুলো সমস্যা থেকে মাথা ঘোরায়। তো সেটা আগে ডাক্তারবাবুরা জানবেন, বুঝবেন, তারপর ওষুধ দেবেন, তারপর চিকিৎসা হবে। স্যার, আমরা শেষ পর্বে এসে গেছি। স্ট্রোকের সাইড এফেক্টস, আমরা প্যারালাইজ আমরা শুনি, এছাড়া আরেকজন বন্ধু, শেষ বন্ধু আছেন টেলিফোনে, একটু দেখে কে আছেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি আড়াইলা থেকে বলছি, কিশোর না। হ্যাঁ বলুন দর্শক বন্ধু, কি জানতে চাইছেন আড়ালিয়া থেকে? আমার বয়স 21। আমার প্রায় সময় মাথা ব্যথা থাকে। মাথা ব্যথা থাকে, ওকে। আচ্ছা, আর কোনো সমস্যা? ওকে, আপনি সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন আপনি। স্যার, মাথা ব্যথা 21 বছর বয়স, মাথা ব্যথা, একবার একটু চোখের ডাক্তার, হ্যাঁ, রিফ্র্যাক্টিভ এরর্স, অনেক সময় মাথা ব্যথা থাকে। মাথা ব্যথাও অনেকগুলো কারণে হয়, মাথা ঘোরানো এবং মাথা ব্যথা। তো একজন বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে পরামর্শ করে কেন হচ্ছে সেটা আগে একটু ডায়াগনোসিস করতে হবে।
স্যার স্ট্রোকের সাইড এফেক্টস আমরা প্যারালাইজ শুনি, এছাড়া আর কোনো ধরনের সাইড এফেক্টস কি? প্যারালাইসিস হচ্ছে স্ট্রোকের একটা উপসর্গ, সাইড এফেক্টস আলাদা। আচ্ছা, একটা সবচেয়ে বড় সাইড এফেক্ট হচ্ছে রিডিউসড কোয়ালিটি অফ লাইফ, জীবনযাত্রার মানদণ্ডটা কমে যাওয়া। ইনফেকশন, কারণ রোগী বেডরিডেন হয়ে যায়, নিউমোনিয়া, ক্যাথেটার লাগাতে লাগে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, যদি ঠিক মতো মোবিলাইজ না করা হয় তাহলে বেড সোর্স, এবং অবশ্যই দি আদার কমপ্লিকেশন ইজ রিকারেন্ট স্ট্রোক। একটা স্ট্রোক হলো আরেকটা স্ট্রোক হতে পারে, বিভিন্ন ধরনের নানা রকমের ইনফেকশন। তারপরে অ্যাসপিরেশন একটা খুব বড় সমস্যা, অর্থাৎ শুয়ে থাকছে রোগী, তাকে নেজাল ফিডিং দেওয়া হচ্ছে, হয়তো আগের ফিডিংটা ক্লিয়ার হলো না, তারপরে একটা ফিডিং পড়ে গেল, হয়তো একটু বমি করলো, সেই বমিটা উঠে আবার শ্বাসনালীতে চলে গেল, অ্যাসপিরেশন। তো এগুলি খুব বড় সাইড এফেক্টস। এগুলিকে দেখা এবং এগুলি যেন না হয় সেইটাকে নজরে রাখাটাই কিন্তু সবচেয়ে বড় কর্তব্য পরিবার পরিজনের। এবং সাইকোলজিক্যালি যদি পেশেন্টটার ইফ হি ইজ কনসিয়াস এনাফ, উনি যদি বুঝতে পারছেন, ইফ হি হ্যাজ অ্যান অ্যাওয়ারনেস, তাহলে ওনার যে একটা ডিপ্রেশন ক্রিয়েট হবে, বিকজ হি মাইট হ্যাভ বিন এ ভেরি অ্যাক্টিভ পার্সন, এক মুহূর্ত আগে উনি হয়তো খুব সচল একজন সক্রিয় ব্যক্তি ছিলেন, এক্ষুনি স্ট্রোক হলো, বিছানায় পড়ে গেলেন, তার যেটা ট্রিমেন্ডাস সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট তার উপরে হয়, সেটাকে বুঝতে হবে এবং হি হ্যাজ টু বি হেল্প টু কোপ আপ উইথ দিস প্রবলেম। স্যার আমাদের সময় প্রায় শেষের পথে, লাস্ট 1 মিনিটে আপনার জানতে চাইবো আপনার কাছে, টু অ্যাভয়েড স্ট্রোক হাউ টু লিড এ কোয়ালিটি লাইফ, কিভাবে আমরা একটা ভালো জীবনশৈলী লিড করতে পারি টু অ্যাভয়েড স্ট্রোক? এক তো হচ্ছে সঠিক সময়ে সঠিক পরিমাণে সঠিক জিনিস খাওয়া, আচ্ছা, অ্যাডিকুয়েট রেস্ট, নেশা একেবারেই না করা, যে কোনো রকম নেশা। এভরি কাইন্ড অফ অ্যাডিকশন হ্যাজ গট এ চান্স অফ ইনক্রিজিং দ্য রিস্ক অফ স্ট্রোক। প্রেশার বা ডায়াবেটিস যদি হয়ে থাকে সেগুলিকে কন্ট্রোল করা, কন্ট্রোলে রাখা এবং নিয়মিত পরীক্ষা করা, এবং অবশ্যই যতটা সম্ভব খুশি মনে থাকা, স্ট্রেস ফ্রি থাকা, এবং এক্সারসাইজ, হেলদি ফুডস এবং নানা রকম রিক্রিয়েশনের মাধ্যমে নিজেকে সুস্থ, স্বাভাবিক এবং খুশি রাখা, জীবনযাপন করা। অসংখ্য ধন্যবাদ স্যার, আজ অনেক কিছু জানলাম আপনার কাছে স্ট্রোক নিয়ে, আরও অনেক কিছু জানার ছিল কিন্তু সময় পারমিট করলো না, আরও একদিন চাইবো আপনাকে আমাদের স্টুডিওতে। আজকের জন্য অসংখ্য ধন্যবাদ স্যার। ধন্যবাদ, নমস্কার। দর্শক বন্ধুরা, আপনারা শুনলেন ডাক্তারবাবু যেটা বললেন, স্ট্রোক নিয়ে নানা আলোচনা আজ আপনারা শুনলেন, জানলেন, আর পাশাপাশি এতটুকু তো বুঝতে পারলাম যে একটা সুস্থ জীবনযাপন করলে অনেক রোগই কিন্তু আমরা আটকে দিতে পারি, প্রতিরোধ করতে পারি, তার মধ্যে স্ট্রোক অবশ্যই একটি, যেখানে ভালো খাওয়া দাওয়া, ভালো ঘুম, ভালো জীবনযাপন করলে, আমাদের জীবনশৈলী যদি ভালো হয়, খাদ্যাভ্যাস যদি ভালো হয়, তাহলে অনেকটা আমরা ভালো থাকতে পারি। তো সবাই ভালো থাকবেন। আগামী বৃহস্পতিবার দিন ক্যান্সারের ওপর একটি বিশেষ এপিসোড নিয়ে আসছি আমরা। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।